What do you want something to look like in the world in years to come? And what would that wild success look like? অ্যাডোবি অনেক বছর ধরে ডিজাইন ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার ছিল। বহু কোম্পানি চেষ্টা করেছে অ্যাডোবিকে হারানোর, কিন্তু তাকে হারানো কারো পক্ষেই সম্ভব হয়নি। এমনকি $1 ট্রিলিয়ন জায়ান্ট মাইক্রোসফট আর অ্যাপল, যাদের কাছে শুধু সেরা ট্যালেন্ট আর রিসোর্সই ছিল না, বরং উইন্ডোজ আর ম্যাকের বিশাল ডিস্ট্রিবিউশনে ছিল, তারাও বহুবার অ্যাডোবির সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করেছে। কিন্তু অ্যাডোবির একচেটিয়া অবস্থান ভাঙা কারো পক্ষেই সম্ভব হয়নি। কিন্তু তারপর এলো 19 বছরের এক মেয়ে, নাম মেলানি ফার্কিস। সে কমিউনিকেশন আর সাইকোলজি নিয়ে পড়াশোনা করছিল, আর তার কোনো টেকনিক্যাল জ্ঞানই ছিল না। কিন্তু সে সিদ্ধান্ত নিল অ্যাডোবির মতো ক্রিয়েটিভ জায়ান্টকে হারানোর, আর সে লঞ্চ করলো Canva. More than $2.2 billion in annual revenue. They cater to more than 90% of Fortune 500 companies, and over 185 million people use their platform every month. As a teen, the Australian entrepreneur and her boyfriend Cliff Obrecht dreamed of taking on the Microsofts and Adobes of the world. I guess our goal was to take the entire design ecosystem, integrate it into one page, and then make it accessible to the whole world. এক অস্ট্রেলিয়ান মেয়ে তার বয়ফ্রেন্ডকে সঙ্গ নিয়ে মাইক্রোসফট আর অ্যাডোবির মতো টেক জায়ান্টের চ্যালেঞ্জ জানালো পুরো ডিজাইন সিস্টেমকে এক পেজে এনে সবার জন্য সহজ করে তুলবে। কনসেপ্ট সহজ ছিল, ডিজাইন ফর এভরিওয়ান, কিন্তু এটিকে বাস্তবে রূপ দেওয়া ছিল ভীষণ কঠিন। It was a really challenging time, I guess, because we are a product company and we weren't shipping products. বহু ইনভেস্টর তাদের নিয়ে হাসাহাসি করছে। So Cliff took over and tried to make it happen. 100-এরও বেশি ভিসি তাদের আইডিয়া রিজেক্ট করেছিল। Really hard, and we pitched hundreds of investors, getting rejected time and time again, which was really annoying at the time. 3 বছর কেটে যায় শুধু টেক টিম খুঁজতে খুঁজতে। 3 years of trying to pitch investors, trying to find a tech team. We got that together finally in 2012, and then it was a year of development. অ্যাডোবি অনেকবার ক্যানভাকে শেষ করার চেষ্টা করে, তার ফিচার কপি করে, কিন্তু মেলানি এমন কিছু করলেন যার ফলে আজ ক্যানভার 180 মিলিয়ন ইউজার আছে। তার ভ্যালুয়েশন $40 বিলিয়ন, আর মেলানি ফার্কিস আজ বিশ্বের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার। I think you are the youngest female founder to ever become a unicorn. This new millennial billionaire with the social conscience. Oh, yeah. Fantastic. Worth billions of dollars. 5 years after starting the company in 2013, it was valued at $1 billion, making her one of the world's youngest female tech unicorn founders at just 30. কিন্তু প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব হলো? একজন 19 বছরের তরুণী এমন কি দেখেছিল ডিজাইনে যা অন্য কেউ দেখেনি? সে আর তার বয়ফ্রেন্ড কিভাবে কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াই মাইক্রোসফট আর অ্যাডোবিকে তাদের নিজের খেলায় হারালো? বন্ধুরা, আমরা এই ভিডিওতে শুধু ক্যানভার জার্নি নয়, বরং সিক্রেট আর উইনিং স্ট্র্যাটেজি ধাপে ধাপে ডিকোড করব। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মেলানি ফার্কিন্সের জন্ম অস্ট্রেলিয়ার পার্থে। তার বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মা ছিলেন শিক্ষক। মায়ের প্রভাবে মেলানিরও পড়ানোর প্রতি ঝোঁক তৈরি হয়। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি সে অতিরিক্ত ইনকামের জন্য শিক্ষার্থীদের অ্যাডোবি ইন ডিজাইন আর ফটোশপ শেখাতো। তখন লক্ষ্য করে অনেক শিক্ষার্থী কয়েকদিনের মধ্যে কোর্স ছেড়ে দিচ্ছে। কারণ জিজ্ঞেস করলে তারা জানায় এই সফটওয়্যারগুলো খুব জটিল, কনফিউজিং, আর তাদের কম্পিউটার সাপোর্টও করে না। তখন মেলানি বুঝলো সমস্যা তার টিচিং স্টাইলে নয়, বরং সফটওয়্যারগুলোতেই। সেখান থেকে সে 4টি বড় সমস্যা বের করে। 1 নম্বর, সফটওয়্যারগুলো ভীষণ জটিল। 2 নম্বর, কোনো ফ্রি ডিফাইন অ্যাসেট লাইব্রেরি নেই। 3 নম্বর, চালাতে শক্তিশালী পিসি দরকার। 4 নম্বর, দাম এত বেশি যে শুধু প্রফেশনালরাই ব্যবহার করতে পারে। এই কারণে সাধারণ ব্যবহারকারীরা ডিজাইন করতে পারে না। আর মেলানির লক্ষ্য ছিল ডিজাইনকে গণতান্ত্রিক করা, সবার জন্য সহজলভ্য করা। প্রথমে তারা ছোট একটি ডোমেইন ফোকাস করে। মেলানি দেখছিল শিক্ষক ও ছাত্ররা ইয়ারবুক বানাতে ভীষণ কষ্ট করে। তাই 2007 সালে সে আর তার বয়ফ্রেন্ড তৈরি করে ফিউশন বুকস, একটি সহজ ডিজাইনিং সফটওয়্যার যেখানে রেডিমেড টেমপ্লেট ছিল। এটি দ্রুত জনপ্রিয় হয় এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইয়ারবুক পাবলিশার হয়ে ওঠে। এখান থেকে মেলানি প্রমাণ পায় তার আইডিয়া কাজ করছে। এরপর 2012 সালে তারা প্রতিষ্ঠা করে ক্যানভা। মাইক্রোসফট বা অ্যাপল যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে ক্যানভা সফল হলো কারণ তারা পুরো প্রক্রিয়াটাই বদলে দিল। অন্যরা ডেস্কটপ সফটওয়্যার বানাতো, ক্যানভা বানালো ওয়েব অ্যাপ। এর সুবিধা ছিল 4টি। শক্তিশালী কম্পিউটার দরকার নেই, ক্র্যাক ভার্সন সম্ভব নয়, ইনস্ট্যান্ট আপডেট দেওয়া যায়, সহজে মোবাইল সাপোর্ট। 2016 সালেই ক্যানভা তাদের মোবাইল অ্যাপ লঞ্চ করে, যেখানে ফটোশপ মোবাইল ভার্সন অনেক দেরিতেই আসে। 2012 সালে 3টি জিনিস বদলে দেয় পুরো খেলা। 1 নম্বর,
HTML5 রিলিজ হয়, যা ব্রাউজারে সরাসরি ইমেজ, ভিডিও, অ্যানিমেশন রেন্ডার সম্ভব করে। ক্যানভার প্রথম কোড HTML5 লেখা হয়েছিল। 2 নম্বর, ফেসবুক আর ইনস্টাগ্রামের উত্থান, ফলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুম করে, ডিজাইনের ডিমান্ড বেড়ে যায়। 3 নম্বর, ক্লাউড সার্ভিস জনপ্রিয় হয়, ফলে ক্যানভা সহজে 190টি দেশ স্কেল করতে পারে। অ্যাডোবি চেয়েছিল ক্যানভার মডেল কপি করতে, তারা লঞ্চ করেছিল অ্যাডোবি স্পার্ক, পরে অ্যাডোবি এক্সপ্রেস নামে রিব্র্যান্ড করে, কিন্তু তা ব্যর্থ হয়, কারণ ক্যানভার ছিল 4টি জিনিয়াস স্ট্র্যাটেজি। 1 নম্বর, পে দ্য পিপল, শুধু নিজের টিম নয়, ক্যানভা সবার জন্য টেমপ্লেট, অ্যাসেট তৈরি ও বিক্রির সুযোগ দিয়েছে। 2 নম্বর, এসইও গেম, টেমপ্লেট লাইব্রেরি বিশাল আর সব গুগলে র্যাঙ্ক করে, ফলে কাস্টমার ইকুইজিশন কষ্ট কমে যায়। 3 নম্বর, পাওয়ার অন এক্সপোর্ট, ক্যানভা আগে ব্যবহার করতে দেয়, পরে এক্সপোর্ট করার সময় টাকা নেয়, অ্যাডোবি আগে থেকেই টাকা চাইতো। 4 নম্বর, থার্ড পার্টি ইন্টিগ্রেশন, ক্যানভা সহজে থার্ড পার্টি টুল যুক্ত করেছে, মকআপ, কিউআর কোড, রিমুভ বিজি ইত্যাদি। অ্যাডোবি সবকিছু নিজে বানাতো, ফলে ধীরে হয়ে যেত। এখানে এআই আসায় খেলা বদলাচ্ছে, ক্যানভা ইন্টিগ্রেশনের মাধ্যমে আরও শক্তিশালী হতে চাইছে। অ্যাডোবি ফায়ারফ্লাই এর মতো এআই টুল বানাচ্ছে। ক্যানভা সহজ কিন্তু কম শক্তিশালী, আর ফটোশপ শক্তিশালী কিন্তু জটিল। এআই হয়তো ভবিষ্যৎ উভয়ের মার্কেটকে নাড়িয়ে দিবে। বন্ধুরা, আজ মেলানি ফার্কিন্স বিশ্বের কনিষ্ঠ নারী বিলিয়নিয়ারদের একজন, আর ক্যানভা হয়ে উঠেছে ডিজাইন জগতের গণবিপ্লব। তোমরা কি মনে করছো এই আশাতে ক্যানভার মার্কেট প্লেস ধসে পড়বে? আমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।